পকেটে এই মুহূর্তে যদি আপনার টাকা থাকে 20 থেকে 25,000-এর আশেপাশে, তাহলে এই ভিডিওটা স্কিপ না করা উচিত, কারণ আপনি এই বাজেটের এই সবচাইতে সেরা স্মার্টফোনটি খুঁজছিলেন। স্যামসাংয়ের সবচাইতে পপুলার, সবচাইতে ডিমান্ডিং, আপনাদের রিকোয়েস্টেড ভিডিও টপ 5 বেস্ট স্মার্টফোন অ্যারাউন্ড 22-25K। আমরা এই বাজেটের আশেপাশের এই মুহূর্তে, এই যে খরার দিন যাচ্ছে, বাজে দিন যাচ্ছে, এই সময়ের মধ্যে সেরা 5টি ডিভাইসকে খুঁজে বের করবো। এর মধ্যে অবশ্যই স্যামসাং লাভারদের জন্য রয়েছে, যারা একটু ভালো ব্যাটারি ব্যাকআপ চান তাদের জন্য রয়েছে, ভালো ডিসপ্লে চান, আবার কেউ রয়েছেন শুধুমাত্র গেমিংয়ের জন্যই এই বাজেট থেকে ডেডিকেটেড একটা স্মার্টফোনকে চয়েস লিস্টে রাখতে চান, কিংবা ব্যালেন্স ফোন হিসেবেও চয়েস লিস্টে কোনো একটা ফোন চান। তাদের জন্য মোটামুটি কভার করা হয়েছে এই ভিডিওতে। আই হোপ এই ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হতে চলছে। আর প্রত্যেকটা স্মার্টফোন যেগুলো নিয়ে কথা হবে, প্রত্যেকটার এই ফুল রিভিউতে আমাদের চ্যানেলে দেওয়া থাকে। বরাবরের মতো আপনি যেটা পছন্দ করবেন ওইটার রিভিউটা দেখে নেবেন, তাহলে আরও ইন ডিটেলে ক্লিয়ার হয়ে যাবেন। কারণ এই ভিডিওগুলোতে আমরা ইন ডেপথে অ্যানালাইসিস করি না, জাস্ট শেয়ার করে যাই কি আছে না আছে টুকটাক হালকা এই। আর হ্যাঁ, প্রত্যেকটা ফোনে অ্যাভেলেবল পেয়ে যাবেন আপনারা SMS গ্যাজেটে, ভিডিও ডেসক্রিপশন তাদের ইনফরমেশন মেনশন করা আছে, তাদের যে কোনো ব্রাঞ্চ থেকে চাইলে আপনারা দেখতে পারেন। অলরাইট, আমরা এবারে যেটা করব, একটু পিছন দিক থেকে আসবো, যাদের বাজেট একটু বেশি রয়েছে, তারপর আস্তে আস্তে কম বাজেটের দিকে আসবো। সো ফার্স্ট অফ অল, আপনি যদি স্যামসাং লাভার হয়ে থাকেন এবং আপনার পকেটে মোটামুটি 28-27 টাকার মতো রয়েছে, সেই ক্ষেত্রে আপনি দেখতে পারেন স্যামসাং গ্যালাক্সি A17 5G নিলাম এই কারণেই, কারণ 5G একটু ফিউচার প্রুফ। অলরেডি বাংলাদেশে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় 5G পাওয়া যায়, সো এটা কাজে লাগতে পারে অনেকের ক্ষেত্রেই। বাট সত্যি বলতে এই স্মার্টফোনের দাম অনেকটাই কম ছিল, কিন্তু দাম বেড়ে গেছে, প্রায় 4,000 টাকার মতো বেড়েছে এই স্মার্টফোনের দাম রিসেন্টলি। সো এই ডিভাইসটাতে আমরা দেখতে পাই সুপার অ্যামোলেড প্যানেল রয়েছে, যে জায়গা থেকে আপনি সন্তুষ্ট অবশ্যই হবেন। স্যামসাং এর সুপার অ্যামোলেড নিয়ে নতুন করে বলার কিছু থাকে না। আবার 90 হার্জ হাই রিফ্রেশ রেট রয়েছে। হ্যাঁ, এইটা একটু স্ট্যান্ডার্ডের চাইতে নিচে, বাট আশা করি এইটা নিয়ে খুব একটা প্যারায় আপনি পড়বেন না। ফুল এইচডি প্লাস রেজোলিউশন, ক্যামেরায় 50 মেগাপিক্সেলের তো মেইন শুটার রয়েছে, পাশাপাশি 5 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড শুটার আছে। এই বাজেটে আলট্রাওয়াইড খুবই রেয়ার, পাওয়া যায় না বললেই চলে। তো সেই জায়গায় স্যামসাং এর এই আলট্রাওয়াইডটা দিয়ে ডে লাইট কন্ডিশনের ছবি তুললে সেগুলো কাজে লাগানোর মতোই। সো এটা কাজে লাগবে। তাছাড়াও 2 মেগাপিক্সেলের আর একটা সহকারী সেন্সর অ্যান্ড 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ফ্রন্ট ফেসিং ক্যামেরা ওকে, যদি এরকমটা হয়ে থাকে প্ল্যান আপনার যে আমি স্যামসাং এর একটা ডিভাইস নিতে চাই যেটার ক্যামেরা একটু ভালো হওয়া চাই, তাহলে অবশ্যই আপনার এই ডিভাইসটা দেখা উচিত। অন্যদিকে Exynos 1330 রয়েছে SoC হিসাবে। না, এটা গেমিংয়ের জন্য পারফেক্ট চিপ অবশ্যই না, ইভেন গেমিংয়ে এটা মোটামুটি গরমও হয়, তবে রেগুলার টাস্ক খুব ভালোভাবে সামলাতে পারে। অন্যদিকে One UI রয়েছে, যেহেতু বেশ স্মুথ একটা আউটপুট আপনি পাবেন ওভারঅল ইউজেস কেসে। তো সেই জায়গা থেকে আবার চয়েস লিস্টে রাখতে পারেন যদি আপনি গেমার না হয়ে থাকেন। মাঝে মধ্যে সময় কাটানোর মতো গেম খেলতে চাইলে তো খেলা যাবেই। 5000 mAh এর ব্যাটারি অ্যান্ড 25 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট নেয় এই ডিভাইস। চার্জিং সিস্টেমটা অবশ্যই ছোট, 25 এই যুগের সাথে স্ট্যান্ডার্ড না, আই নো, বাট আপনি যদি মানিয়ে নিতে পারেন দেন ওকে। আবার চার্জারটা পাবেন না, এটা আলাদা করে কিনে নিতে হবে, এইটা একটু মাথায় রাখতে পারেন। বাট না, আপনার পকেটে আরও কিছুটা কম টাকা রয়েছে, সেই ক্ষেত্রে আপনি দেখতে পারেন Realme Narzo 90, 26,500 টাকা এই ডিভাইসটা পাওয়া যায়। তবে SMS গ্যাজেটে দেখলাম রাইট নাও স্টক অ্যাভেলেবল নেই, আপনারা যোগাযোগ করে দেখতে পারেন, আইদার অন্য কোথাও পেলে নিশ্চয়ই সেখান থেকেও দেখতে পারেন। আমি লাস্ট প্রাইস দেখেছিলাম 26,500 টাকার মতো। এই স্মার্টফোনটা মোটামুটি সব দিক থেকে গুছানো বা ব্যালেন্স টাইপের, যার পারফরমেন্সের জায়গাটা ভালো, ব্যাটারি ব্যাকআপ ভালো, ডিসপ্লের জায়গাটা ভালো। অ্যামোলেড প্যানেল আছে, 120 হার্জ হাই রিফ্রেশ রেট রয়েছে এবং এটা ফুল এইচডি প্লাস রেজোলিউশন দিচ্ছে। অন্যদিকে MediaTek Dimensity 6400 রয়েছে, যা দিয়ে আপনি রেগুলার কাজবাজের পাশাপাশি মোটামুটি গেমিংও করতে পারবেন। আমরা একটু আগে গ্যালাক্সি A17 5G যে কথা বললাম, তার তুলনায় এটার গেমিং রেজাল্ট বেটার, ইভেন এটাও 5G একটা চিপ। তাছাড়া 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা, দুইটা জায়গায় মোটামুটি ভালোই করছে। ইভেন এটার ফ্রন্ট ফেসিং ক্যামেরা স্যামসাং এর চাইতে বেটার দিচ্ছে। সো ক্যামেরার জন্য চাইলে এটাকে চয়েস রাখতে পারেন, বাট আপনি আলট্রাওয়াইডটা পাচ্ছেন না এখানে। 7000 mAh এর ব্যাটারি, যেটা অনেক বড় সড়ো, প্লাস 60 ওয়াটের চার্জিং সিস্টেম, স্টেরিও স্পিকার আছে আবার এই স্মার্টফোনটায়। সো সেই জায়গাটা ভালো করছে। অবশ্যই ব্যাটারি ব্যাকআপের জন্য এই স্মার্টফোনটাকে চয়েস লিস্টে রাখা যেতে পারে, সেই সাথে চার্জিং কম্বো ঠিক আছে। পরবর্তী স্মার্টফোনটা তো আরো জোস, বাট আপনাকে দেখতে লাগবে আরো বেশি জোস যদি আপনি আমাদের টাইজো থেকে সানগ্লাস নিয়ে একটা ছবি তুলে ফেলেন। টাইজোতে এই মুহূর্তে সানগ্লাসও অ্যাভেলেবেল রয়েছে, এবং আপনারা মার্কেট যদি কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে প্রিমিয়াম সেগমেন্টের সানগ্লাসগুলোর যে দাম হয়ে থাকে সেই তুলনায় টাইজোতে বেশ কিছুটা রিজনেবল প্রাইসেই পাওয়া যায়। ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, যাদের পছন্দ দেখতে পারেন। বাট বাজেট আরও একটু কম, সেই ক্ষেত্রে আপনি পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস হিসেবে চয়েস লিস্টে রাখতে পারেন IQ Z10X। এই স্মার্টফোনের দামও অনেকটা কম ছিল, অ্যারাউন্ড 20K ছিল। সেই স্মার্টফোনটা এখন আপনি কিনবেন 25,000 টাকা দিয়ে, অলমোস্ট 5K বেড়ে গেছে। কিছু করার নেই। IPS নিয়ে যদি আপনার প্যারা না থাকে বা IPS নিয়ে যদি কোনো ধরনের সমস্যা না থাকে, তাহলে অবশ্যই এর ডিসপ্লে ভালো লাগার কথা। ফুল এইচডি প্লাস রেজোলিউশন আছে এবং 120 হার্জ হাই রিফ্রেশ রেট রয়েছে। MediaTek Dimensity 7300 রয়েছে এবং UFS 3.1 হলো গিয়ে স্টোরেজ টাইপ। আমাদের লিস্টে যে 5টি ডিভাইস রয়েছে কিংবা এই প্রাইস সেগমেন্টের আশেপাশে যতগুলো ডিভাইস রয়েছে, সবার মধ্যে শক্তিশালী SoC নিয়ে এই স্মার্টফোনটাই এক্সিস্ট করে। সো আপনার যদি গেমিং করার প্ল্যান থাকে, আপনার যদি পারফরমেন্স একটু বেটার কিছু দরকার হয়, তাহলে অবশ্যই আপনার লিস্টে এই স্মার্টফোনটা থাকা উচিত।
বলছিলাম গেমিং এর জন্য একটা ফোন রয়েছে, আপনি চাইলে এই ফোনটাকে দেখতে পারেন। এই বাজেটের মধ্যে এটাই গেমিং এ ঠিকঠাক রেজাল্ট দিবে বা তুলনামূলকভাবে সবার থেকে বেটার রেজাল্ট দেয়। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড। বাকি দুটো স্মার্টফোনের তুলনায় এর ক্যামেরা বেশ কিছুটা পিছিয়ে পড়ে, সেটা আপনার ছবির আপলোড দেখলেও বুঝতে পারবেন। এইটা বেসিক্যালি পারফরমেন্স সেটিং একটা ডিভাইস। 6500 mAh এর ব্যাটারি অ্যান্ড 44 ওয়াটের চার্জিং সিস্টেম। ওকে, এই জায়গাটা আমি স্ট্যান্ডার্ড হিসেবে ধরেই নিচ্ছি। অন্যদিকে স্টেরিও স্পিকার আছে স্মার্টফোনেও, যখন আপনি গেমিং করবেন বোথ সাইড থেকে সাউন্ড আসবে, যেটা ভালো লাগার কথা। বাট বাজেটটা আমার আরো একটু কম, সেই ক্ষেত্রে আমি দেখতে পারি Redmi Note 15 এর 4G ভ্যারিয়েন্ট। এই স্মার্টফোনটা 24,500 মানে 25-এর নিচেই পেয়ে যাবেন। যে স্মার্টফোনটাতে আমরা অ্যামোলেড প্যানেল দেখতে পাই, 120 Hz হাই রিফ্রেশের দেখতে পাই এবং ফুল এইচডি প্লাস রেজুলেশনও দেখতে পাই। MediaTek Helio Z100 Ultra রয়েছে। MediaTek Helio Z100 Ultra এটা সম্বন্ধে তো খুব ভালো করে জানেন। টুকটাক বেসিক গেম খেলার জন্য ঠিক আছে, রেগুলার কাজবাজের জন্য ঠিক আছে, তবে আহামরি এক্সপেকটেশন রাখাটাও ঠিক না। বাট 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরাটা প্রপার লাইটিং কন্ডিশনে ভালোই আউটপুট দেয়। অন্যদিকে 20 মেগাপিক্সেলের যে ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে সেটাও একটা স্ট্যান্ডার্ড আউটপুট দিতে পারে। 6000 mAh এর ব্যাটারি আর 33 ওয়াটের চার্জিং সিস্টেম। চার্জারটা একটু ছোট বাট ওকে টাইপ এবং স্টেরিও স্পিকার আছে। কিন্তু ভাই আপনার বাজেট যদি এর চাইতেও কম থাকে, অর্থাৎ 23,000-এর আশেপাশে, তখন গিয়ে আপনি আবার দেখতে পারেন Realme Narzo 90X। 23,500 টাকার মধ্যেই পাওয়া যায় এই ডিভাইসটা। Realme Narzo 90X স্মার্টফোনটি অফার করছে MediaTek Dimensity 6300। আমরা এর বড় ভাই পেয়েছিলাম 6400, এটাতে 6300 রয়েছে, যদিও এটা একটা 5G enabled চিপ। এই স্মার্টফোন দিয়ে আপনি বেসিক কাজগুলো খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন, রেগুলার কাজবাজের পাশাপাশি টুকটাক গেমিংও করা যায়। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আছে। মেইন ক্যামেরাটা আসলে এই প্রাইস অনুযায়ী ভালোই দেয়। 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে, যেটা একটু কম মনে হবে, আর আল্ট্রা ওয়াইড কিন্তু এখানে পাবেন না। স্টেরিও স্পিকার আছে, যে জায়গাটা আবার ঠিকঠাক। অন্যদিকে ডিসপ্লেটাতে কমপ্লেইন আছে, যেখানে আমরা 144 Hz তো হাই রিফ্রেশার দেখতে পাই, বাট এই IPS LCD প্যানেলটা HD প্লাস রেজুলেশন একটু হারাচ্ছে। কিন্তু যেটা হয়, যেহেতু ডিসপ্লে রেজুলেশন কম, এর যে SoC-টা ওটার উপর একটু প্রেশার কম দেয়, যে কারণে বেশ স্মুথ লাগে এই স্মার্টফোন। 7000 mAh এর ব্যাটারি, যে জায়গাটা আপনাকে আবার অনেকটা এগিয়ে রাখবে, এবং 60 ওয়াটের চার্জিং সিস্টেম। এই কম্বোও খারাপ না, বড় ভাইয়ের মতো সেম রয়েছে। যাদের আসলে মূলত খুবই ভালো একটা ব্যাটারি ব্যাকআপ দরকার, পারফরমেন্সের জায়গাটা ডিসেন্ট হলে চলবে, ডিসপ্লেটার রেজুলেশন নিয়ে খুব একটা কমপ্লেন নেই, বাট হাই রিফ্রেশ ভালো থাকলে ভালো, সেক্ষেত্রে আপনি এই স্মার্টফোনটা চয়েস লিস্টে রাখতে পারেন। বাজেট যদি আর একটু কম হয়, কিংবা বাজেট যদি এমনই থাকে, অথবা 25-এর মধ্যে, তাহলে বেশ কিছু অফিসিয়াল ডিভাইস আপনারা পেয়ে যাবেন। টেকনো রিসেন্টলি লঞ্চ করছিল ওদের Spark 50 সিরিজের ডিভাইস, যে স্মার্টফোনগুলো এই বাজারে পাওয়া যায়, চাইলে দেখতে পারেন। ইনফিনিক্সের কিছু ডিভাইস আছে, আপনারা সেগুলো দেখতে পারেন। একসময় আপনারা কেমন 40 সিরিজের ফোন পেতেন, বাট সেই ফোনগুলো রাইট নাও অ্যাভেলেবেল মার্কেটে নেই, স্টক আউট হয়ে গেছে, সো ওগুলো পাচ্ছেন না। এই হচ্ছে মার্কেটের বর্তমান অবস্থা। এবং সত্যি বলতে এই যে ডিভাইসগুলো নিয়ে কথা বললাম, এর প্রত্যেকটা ডিভাইসের দামে প্রায় 3 থেকে 4,000 টাকা কম ছিল, একটা দাম তো 5,000 টাকা কম ছিল। মানে কিচ্ছু করার নাই, দাম জাস্ট বেড়ে গেছে। এখন যা আছে এর মধ্যে এইগুলোই সেরার কাতারে থাকে। আরেকটা ফোনের কথা আমি বলে দিই, যেটা আপনারা দেখতে পারেন, Galaxy A07 এর 4G অ্যান্ড 5G দুটো ডিভাইস। যদি আপনার বাজেট হয়ে থাকে 20-এর নিচে, তাহলে 4Gটা দেখতে পারেন। যদি বাজেট 20-এর উপরে হয়ে থাকে, তাহলে 5G ভ্যারিয়েন্ট দেখতে পারেন। Galaxy A07 আমাদের চ্যানেলে ওইটারও ফুল রিভিউ দেওয়া আছে। পরবর্তীতে আমরা কত টাকা বাজেটের টপ 5-এর ভিডিও নিয়ে আসবো, এইটা কমেন্ট করতে আপনি ভুলবেন না। ভালো থাকবেন নিশ্চয়ই, অনেক বেশি ভালো।